মোগল আর মারাঠাদের মধ্যে যুদ্ধ চলে এসেছে শত বছর ধরে। এই যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সাবা সিনেমাটি। ইতিহাস বিকৃত করা হয়েছে কি হয়নি সেটা আমার অজানা, তবে সিনেমাটিতে যেভাবে কাহিনী বর্ণনা করা আছে আমিও ঠিক তেমনভাবেই করলাম। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত ভিকি কৌশল অভিনীত সাবা সিনেমাটির কথা। তো একটা লাইক দিয়ে চলো গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় মুঘল সম্রাট আওরঙ্গজেবকে। রাজ্যসভা চলতে থাকলে হঠাৎই একজন এসে পৌঁছে। সে দক্ষিণের একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছিল। দক্ষিণে মারাঠাদের ছত্রপতি শিবাজী মহারাজ মারা গেছে। এই খবরটা শুনে সবাই খুশি হয়ে যায়, তবে কেন জানি আওরঙ্গজেব তেমন একটা খুশি হয় না। এর মূল কারণটা ছিল সবসময় সে চাইতো শিবাজীর সাথে সামনাসামনি যুদ্ধে জড়াতে, কিন্তু সেটা হয়ে না ওঠাতে একটু মন খারাপ ওর। তারপরে গোটা রাজ্যে উৎসব ঘোষণা করে দেয়। শিবাজী মারা যাওয়াতে এখন পুরো দক্ষিণ দখল করা সহজ হয়ে যাবে আওরঙ্গজেবের জন্য। দেখা যায় আওরঙ্গজেবের রাজ্যের ছোট্ট একটা শহর বোরহানপুর। এটা অনেক উন্নত একটা শহর। এখানকার সবকিছু দেখাশোনা করতো খানজামান নামের একজন। সে তার বডি মাসাজ করতে থাকলে একজন এসে জানায় যে শিবাজী মারা যাওয়াতে এখন সবাই তাদের জানের জন্য আমাদেরকে অনেক ধন দৌলত দিচ্ছে। আমাদের পুরো তিজুরিতে একদম ভরপুর হয়ে গেছে। কিন্তু এসব কিছুতে জামান একদমই বোর্ড হয়ে গেছিল, কারণ কোনো যুদ্ধ নেই আর নেই বা কোনো লুটপাট। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎই শোনা যায় বোরহানপুরে মারাঠারা অ্যাটাক করেছে। জামান যেটা চাইছিল ঠিক তেমনটাই হচ্ছে। এর জন্য মনে মনে সে একটু খুশিই হয়ে যায়, কিন্তু গোটা এলাকায় ভয়ের মহল হয়ে যায়। দেখা যায় হাজার হাজার মারাঠা সৈন্য বোরহানপুরের দিকে আসছিল। এক পর্যায়ে ঢুকেও পড়ে ওরা। তারপরই এন্ট্রি নেয় শিবাজির ছেলে সাম্বাজি। তার দলবল নিয়ে সে অ্যাটাক করেছিল এই বোরহানপুরে। মোগলরা ওদের ঘোড়া নিয়ে আসা থামানোর জন্য কাঠের একটা বেড়া দেয়, কিন্তু সেটা এক ঝটকায় পার করে চলে আসে সাম্বাজি আর মোগলদেরকে মারা শুরু করে দেয়। এতজন মানুষও যেন ওর কাছে কিছুই না। পরে ওদের বাকি সৈন্য চলে আসে আর দুই দলের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। সাম্বাজির সব টপ সিপাহীরা একদম সবাইকে কচুকাটা করে ফেলছিল। অনেক বেশি মানুষ নিয়েও পেরে উঠছিল না মোগলরা। সাম্বাজি তার কাটাকাটি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় সাম্বাজি। সেও কিভাবে যেন এই যুদ্ধের ময়দানে চলে এসেছিল। পরে ওকে বাঁচিয়ে তার মায়ের কাছে এনে দিয়ে যায় সাম্বাজি। যদিও ওরা সাম্বাজির শত্রু, তারপরে বাচ্চাটাকে মরতে দিতে চায় না সে, কারণ এখনও তার মরার বয়স হয়নি। তারপর আবারও তাণ্ডব লীলা শুরু করে দেয়। এদিকে খানজামানও মারাঠাদের কচুকাটা করছিল। ওর সাথেও কেউই পেরে উঠছিল না। পরে সাম্বাজি আর খানজামান সামনাসামনি হয়। এক ঘরের মধ্যে আসে ফাইট করার জন্য। ঠিক তখনই সাম্বাজিকে চালাকি করে নিচে ফেলে দেয় খানজামান। নিচে এসে সাম্বাজি খেয়াল করে দেখে এখানে বিরাট একটা সিংহ। সাথে সাথে সিংহটা এসে অ্যাটাক করে বসে সাম্বাজিকে। চোখের পলকেই অনেকটাই ঘায়েল করে ফেলে ওকে, কিন্তু শেষমেশ তাও সাম্বাজি জিতে যায় সিংহটার সাথে। এদিকে খানজামান উপর থেকে তামাশাগুলোই দেখছিল। ঠিক তখনই সাম্বাজি পেছন থেকে ওকে এসে মারতে শুরু করে দেয় আর চোখের পলকেই ধরাশায়ী করে ফেলে খানজামানকে। কিন্তু ওকে জানে মারে না, কারণ কারো তো বেঁচে থাকতে হবে আওরঙ্গজেবকে বলার জন্য। ঘণ্টাখানেকের তুমুল যুদ্ধের পরে জিতে যায় মারাঠারা আর পুরো বোরহানপুরকে জ্বালিয়েও দেয় তারা। এত সুন্দর শহরটার কিছুই বাকি থাকে না। বোরহানপুর থেকে এত সোনাদানা পায় যে ওদের নিয়ে যাওয়াটাই একদম কষ্টকর হয়ে পড়ে। ওদের দলে থাকা এতগুলো মানুষও কম পড়ে যাবে, এত বেশি গুপ্তধন ছিল এই বোরহানপুরে। এগুলো দেখে একজন তো বলে ওঠে, এত ধন সম্পদ নিয়ে যাব কিভাবে আমরা? তখন অন্যজন বলে, যেভাবে হোক আমাদের নিয়ে যেতেই হবে। আওরঙ্গজেব যেন এখানে এসে এক কানাকড়িও না পায়। এত বড় একটা যুদ্ধে জিতেও কেন জানি সাম্বাজি মন খারাপ করে দাঁড়িয়েছিল। আসলে ওর বাবা মারা যাওয়াতে একদম ভেঙে পড়েছিল বেচারা। তখনই হামির নামের একজন এসে সান্ত্বনা দেয় সাম্বাজিকে। আসলে হামির সম্পর্কে সাম্বাজির মামা লাগে। তখন সে বলে, তোমার মধ্যে আমি মহারাজের ছবি দেখতে পাই। মহারাজ যেমন সাহসী ছিল তুমিও ঠিক তেমনটাই। তখন সাম্বাজি বলে, মামা আপনি আমার সাথে থাকলে আমি অনেক শক্তি পাই। এভাবে সারা জীবন আমার খেয়াল রাখেন, আর আপনি যদি সাথে থাকেন তাহলে কোনো যুদ্ধই আমি হারবো না। মামার সাথে কথা বলা শেষ করে এসে সাম্বাজি সবার উদ্দেশ্যে বক্তব্য দেয়, এটা শুধু একটা জিত না, এটা একটা হুঙ্কার। আওরঙ্গজেবের কানে যেন বাজে যে ছত্রপতি শিবাজী মহারাজ এখনো জীবিত আছে সব মারাঠাদের মধ্যে। তো আওরঙ্গজেব কিছু করার আগে হাজারবার ভাবতে হবে তাকে। আর আমাদের যুদ্ধ কোনো ধর্মের বিরুদ্ধে না, এটা অত্যাচারের বিরুদ্ধে। এটা এক সৌরাজ বানানোর যুদ্ধ। যেই সৌরাজকে ভাঙতে চাইবে তাকেই ধুলোর সাথে মিশিয়ে দিব আমরা। এখানে দেখা যায় মারাঠাদের একটা সভা চলছিল। শিবাজী মহারাজের দ্বিতীয় বউ সয়রাবাই, ওনাকে যারা সাপোর্ট করে তারাই এসেছিল এইখানে। ওরা সবাই মিলে সয়রাবাইয়ের ছেলে রামরাজকে ছত্রপতি বানাতে চায়, মানে মহারাজ বানাতে চায়। তাহলে তারা সবাই ভালোভাবে থাকতে পারবে। কিন্তু সাম্বার জন্য তো সেটাও মনে হচ্ছে হবে না। তখন সয়রাবাই বলা শুরু করে, সাম্বার রামের সমানই ছিল যখন আগ্রাতে মহারাজ আর সাম্বাকে আওরঙ্গজেব ধরে ফেলেছিল। তো কোনো মতে পালায় ওরা বাপ বেটা। আর এদিকে আদেশ দেওয়া হয় যে বাপ বেটাকে একসাথে যেখানেই দেখা হবে সেখানেই ধরে ফেলতে, সেটা যেই হোক না কেন। এই জন্য মহারাজের সাম্বা দুদিকে চলে যায়। তারপর মহারাজ রাজ্যে ফিরে সাম্বার ক্রিয়াকর্ম করে দেয় যেন ধরা না পড়ে যায়। সে জীবিত থাকতেও পুরো রাজ্য ওর শোক পালন করেছিল। তো যে ছেলেকে পালাতে হয় আবার বেঁচে থাকতে মরতে হয়, সে কিভাবে ছত্রপতি হবে?
এটা একমাত্র আমার ছেলের রামেরই হক। পরদিনই দেখা যায় সাম্বাজি রাজ্যে এসে পৌঁছে। ওনাকে খুব সুন্দর করেই ওয়েলকাম করে ওনার বউ ইয়াসুবাই। তারপর রাত্রেবেলা দুজন মিলে সুখ দুঃখের গল্প করতে থাকে। দুজনের মধ্যে অনেক ভালো সম্পর্ক এবং অনেক ভালোবাসাও। তারপর ইয়াসুবাই সাম্বাকে নিয়ে আসে তার বাবার দরবারে, আর তার ব্যবহার্য সব জিনিসপত্র তাকে দেখায়। এগুলো দেখে অনেক ইমোশনাল হয়ে যায় সাম্বাজি। বাবাকে সে অনেক বেশি ভালোবাসত। এদিকে দেখা যায় আওরঙ্গজেবের দরবারে একজন বোরহানপুরে ঘটে যাওয়া যুদ্ধের কথা জানায়। সেখানে থাকা কেউই ব্যাপারটা বিশ্বাসই করতে পারে না যে মারাঠারা কিভাবে এমনটা করতে পারে। শিবাজি মহারাজ তো মারা গেছে, এটা কোনোভাবেই সম্ভব না। তখন লোকটা বলে দক্ষিণ থেকে আবারও একটা তুফান উঠে এসেছে, যার নাম সাম্বাজি ভোসলে। ওর নাম শুনে আওরঙ্গজেবের পুরনো একটা কাহিনী মনে পড়ে যায়। অনেক বছর আগে শিবাজিকে একবার ডাকা হয়েছিল দরবারে, তখন তার বদলে 8-9 বছরের এক পিচ্চি আসে। সেটাই ছিল শিবাজির ছেলে সাম্বাজি। ওর তাকানোর কথা বলার ধরন দেখে আওরঙ্গজেব বুঝে যায় যে এর মধ্যে কিছু একটা আছে। এত ছোট বয়সেও এত তেজ। এদিকে আজকে সাম্বাজির রাজগদিতে বসার দিন। পুরো রাজ্যে উৎসবেরই মহলে ছেয়ে যায়। অনেক সুন্দরভাবে রাজগদিতে বসে সাম্বাজি। পুরো রাজ্যে সবাই অনেক খুশি যে ওর মতো একজন বীরযোদ্ধা ছত্রপতি হয়েছে। তারপর রাত্রেবেলাতেই কাছের কিছু মানুষ নিয়ে পার্টি করতে থাকে সাম্বাজি। এখানে হঠাৎই ইয়াসুবাইয়ের ভাই গানাজি বলে ওঠে, মহারাজ, আমরা চিন্তা করছিলাম যে গিনকনের দায়িত্ব পুরোপুরি আমাদেরকে দিয়ে দিন। ছোট বড় সব সিদ্ধান্তের জন্যই বারবারই আসা যাওয়া করা লাগে, এটাতে অনেক সময়ও নষ্ট হয়। আর আপনার বাবা শিবাজি মহারাজ আমার বাবাকে এটা দিতে চেয়েছিল, তো এটা আপনি যত তাড়াতাড়ি দিয়ে দিবেন ততই আমাদের জন্য ভালো। আর এই কথা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ কোনো রাজাই তার রাজ্যের কোনো অংশের দায়ভারই পুরোপুরি কাউকে দেয় না। এজন্য সাম্বা ওদেরকে না করে দেয়। এতে ওনারা ব্যথিত হয়, কিন্তু কিছু বলার সাহস পায় না, কারণ বললে তো ওদের মাথাটাই ক্ষতে হবে। এদিকে সয়রাবাইকে একজন এসে বলে, রাজমাতা দেখলেন তো সাম্বাজি ছত্রপতি হয়ে গেল। এখন রামের ছত্রপতি হওয়াটা একদমই অসম্ভব। এটাতে আপনার দুঃখ হয় না? তখন রাজমাতা বলে, না, আমার দুঃখ হয় না। তবে যদি সাম্বাজি জীবিত না থাকে তবে তো আমার ছেলেই হবে পরের ছত্রপতি। তো সাম্বার জীবনের শেষ অধ্যায় লেখা শুরু করে দাও। এখানে রাজমাতা কি বোঝাতে চেয়েছিল সেটা সামনের দিকে গিয়ে জানা যাবে। দেখা যায় সাম্বার দরবারে আকবরের চিঠি আসে। সে সাম্বার সাথে দেখা করতে চায়। আকবর আসলে আওরঙ্গজেবের ছেলে, এই জন্য অনেকে বারণ করে ওর সাথে দেখা করার জন্য। আকবর তো নিজের বাপকেই ধোকা দিয়েছিল, তো আপনাকে ধোকা দিতে কতক্ষণ লাগবে? ঠিক ওই মুহূর্তেই সেই দরবারে ফকির বেশি একজন এসে জানায়, আওরঙ্গজেব আপনাকে খোঁজার জন্য বের হয়ে পড়েছে। 80,000 সৈন্য, 50,000 ঘোড়া, 30,000 হাতি আর অঢেল ধন দৌলত নিয়ে আপনাকে খুঁজতে বের হয়ে পড়েছে। এমন বড় সৈন্য না কখনো দেখা গিয়েছে, আর নাই বা কখনো ভবিষ্যতে দেখা যাবে। এগুলো শুনে সাম্বাজি বলে ওঠে, আওরঙ্গজেবকে আমাদের কাছে নিয়ে আসার দায়িত্ব তোমার। যদি সে পথ ভুলও করে তারপরেও তাকে সঠিক পথ থেকে আমাদের এখানে নিয়ে আসবা। আর আগে আমি ওর ছেলে আকবরের সাথে দেখা করে আসি, তারপর না হয় বাবার সাথে দেখা করব। সাম্বাজি পরদিনই চলে আসে আকবরের সাথে দেখা করার জন্য। ওর তাঁবুতে আসতেই কয়েকজন সৈন্য অ্যাটাক করে বসে সাম্বাজিকে। চোখের পলকেই ওদেরকে মেরে দেয় সাম্বাজি। তখন চলে আসে আকবর, আর সাম্বার অনেক প্রশংসা করতে থাকে। পরে আকবর জানায়, আমার বাবাকে হারাতে আমাকে সাহায্য করবেন আপনি, তাহলে আমাদের দুজনের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আপনার যা প্রয়োজন তা আমি আপনাকে দিব। কিন্তু সাম্বা বলে, কোনো মোগলকে আমি সরাসরি সাহায্য করতে পারবো না, আর আপনাদের পারিবারিক ব্যাপারে আমি যেতে পারবো না। পরিবারের মধ্যে ক্ষমতার এমন দ্বন্দ্ব তোমাদের মধ্যেই আছে, আমাদের মধ্যে এমনটা দেখতে পাওয়া যায় না। ঠিক তখনই সাম্বাকে অবাক করে দিয়ে সৎমা সয়রাবাইয়ের একটা চিঠি দেখায়, যেখানে লেখা ছিল, সাম্বাকে মারতে আমাকে সাহায্য করো, তারপর পুরো দক্ষিণের মধ্যে তুমি যা চাও তাই পাবে। এমনকি তোমার বাবাকে হারানোর জন্য পুরো মারাঠা সৈন্য তোমার সামনে দিয়ে দিব। এটা দেখে একদম পাগল প্রায় হয়ে যায় সাম্বাজি। তারপর চলে যাওয়ার সময় আকবরকে বলে, তোমাকে তো আমি সাহায্য করতে পারবো না, এটা ঠিক, তবে যতক্ষণ তুমি এই দক্ষিণে আসো তোমার জীবন বাঁচানোর দায়িত্ব আমাদের। তোমার গায়ে একটা ফুলের টোকা পড়তে দিব না, এটা আমার ওয়াদা। তারপর সেখান থেকে বাড়িতে সেই সয়রাবাইকে সাহায্য করা সবাইকে ধরে বেঁধে ফেলে, আর হাতি দিয়ে ওদেরকে শাস্তি দিতে চায়। ওদের নিশ্চিত মৃত্যু জেনে অনেক করে কাকুতি মিনতি করলেও লাভ তেমন একটা হয় না। চোখের পলকে হাতির পায়ের তলে পিষে ওদেরকে মেরে ফেলা হয়। তারপরই সয়রাবাইয়ের কাছে চলে আসে হামির। আসলে হামির সয়রাবাইয়েরই নিজেরই ভাই, কিন্তু সে সাম্বাকে নিজের ভাগ্নের মতোই দেখত। এই জন্য সে সয়রাবাইয়ের কৃতকার্যের জন্য তাকে তিরস্কার করতে থাকে। তখন সয়রাবাই বলে, আমার ছেলে রামকে গদিতে বসাতে যা করা লাগে সেটা আমি করব। এতে কে কি মনে করলো সেটা আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব। এসব কাহিনী ঘটাতে সাম্বা একদম ভেঙে পড়েছিল। সে সয়রাবাইকে তার নিজের মায়ের মতোই দেখত, কারণ জন্মের পরেই ওর নিজের মা মারা গিয়েছিল। কিন্তু যাকে মায়ের মতো দেখেছে সেই আজ সাম্বাকে মারার চেষ্টা করলো। এগুলো একদমই মেনে নিতে পারছিল না সাম্বাজি। পরদিন সকালবেলাতেই আওরঙ্গজেব চলে আসে বোরহানপুরে। এই জায়গার অবস্থা দেখে একদম মন খারাপ হয়ে যায় ওর। কি জায়গা ছিল আর এখন কি হয়ে গেছে। আর ওর সামনে খানজামান বসে ক্ষমা চাইছিল। ওকে ক্ষমা তো করেই না, আর এক ঝাটকায় মেরে দেয়। তখনই ওর কাছে খবর আসে সাম্বা আকবরকে শেল্টার দিয়েছে। এতে আরও রেগে যায় আওরঙ্গজেব।
আর মাথার মুকুট খুলে বলে, এটা আমি তখনই পরবো যখন সাম্বার আর্তনাদ পুরো হিন্দুস্তানে শোনা যাবে, আর যেখানে যেখানে মারাঠা আছে ওই সব জায়গা রক্তে লাল করে দাও। তারপরে শুরু হয়ে যায় তাণ্ডব লীলা। যে গ্রামের কাছ দিয়ে মোগলরা যাচ্ছিল সেই গ্রামের নাম ও নিশানি ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছিল ওরা। এই পর্যায়ে সাম্বার কাছে একজন এসে বলে, মুঘলদের অর্ধেক সৈন্য দক্ষিণে চলে এসেছে, ওদের শক্তি আর তাণ্ডব দেখে যে কেঁপে উঠবে। গাছে গাছে পাতার থেকে লাশ বেশি, নদীতে পানির চেয়ে রক্ত বেশি, ছোট ছোট বাচ্চাকেও ছাড়েনি ওরা। যেদিক দিয়েই ওরা আগাচ্ছে সেদিক দিয়ে সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে। এইসব কথা শুনে সাম্বা যেন রাগে জ্বালামুখীর মতো একদম ফেটেই যাচ্ছিল। অনেকগুলো গ্রাম ধ্বংস করার কাহিনী যখন আওরঙ্গজেবকে বলছিল তখন সে জানায়, দক্ষিণের এমন হাল করো যেটা দেখে মনে হয় যে এখানে দক্ষিণ ছিলই না। সাম্বার বোঝা উচিত যে সে কার সাথে পাঙ্গা নিয়েছে, এটার মাসুল তিলে তিলে দিতে হবে। এদিকে সাম্বা তার দলবল নিয়ে মিটিং করতে থাকে। তখন একজন বলে, এতদিন আওরঙ্গজেবের বাহিনী সোজাসুজি আসছিল, কিন্তু এখন আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলার জন্য চেষ্টা করবে ওরা। আমরা 25,000 কিন্তু 25 লাখের শক্তি আছে আমাদের মধ্যে। তখন সাম্বাজি বলে ওঠে, ওর সেনার সামনে আমরা শুধু শক্তি দিয়ে জিততে পারবো না, আমাদের বুদ্ধিও খাটাতে হবে। আমরা আলাদা আলাদা রূপে ওদের সামনা করব। মোগলদের সামনে শুধু আমাদের সৈন্যই না, আমাদের প্রকৃতিও সাহায্য করবে আমাদেরকে। পাহাড়ি রাস্তার ঘন জঙ্গলে ওরা আর ওদের ঘোড়ার চলার তো কারোই এক্সপিরিয়েন্স নেই, তো ওই সব জায়গাগুলোতে ওদেরকে আঘাত আনা হবে। বিভিন্ন জায়গার জন্য ওরা বিভিন্ন রকম প্ল্যান করে। তারপর সাম্বা যায় সয়রাবাইয়ের কাছে দোয়া নিতে। ওনার পাশ হয়ে দোয়া নেয়, কারণ তিনি তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। তারপর সাম্বাজি যখন চলে যায় তখন দেখা যায় সয়রাবাইয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আসলে তিনি ঘুমিয়েছিলেন না, জাগনায় ছিলেন। পরদিন সকালে কোনকান নামক জায়গায় মোগলের সেনারা আসছিল। এখানে বানরের মতো ওদের উপর অ্যাটাক করে সাম্বারা। কিছু বুঝে ওঠার আগে এক নিমিষেই খতম করে দেয় মোগলদের। তারপর সাতারার মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল মোগল সেনারা। সেখানে ফসলের মাঠের সাহায্য নিয়ে অ্যাটাক করে মারাঠারা। এখানে ওদেরকে চোখের পলকেই মেরে দেয়। ওরা বুঝে উঠতে পারে না যে ওদেরকে কারা অ্যাটাক করলো। পরদিনই দেখা যায় নিজের ভুল বুঝতে পেরে মারা যায় সয়রাবাই। ওনার শেষ কার্য সম্পন্ন করে সাম্বা নিজেই। তারপর মামার কাছে তার মেয়ের হাতটা চায় রামরাজের জন্য। সয়রাবাইয়ের ছেলে রামরাজের সাথে বিয়ে দিতে চায় মামার মেয়েকে। এতে মামাও খুশি খুশি হাঁ করে দেয়। জালনা নামক জায়গায় এসে মোগলরা অনেক বৃষ্টির মধ্যে পড়ে যায়। এখানে মেয়ে সেজে আসে মারাঠারা আর মারা শুরু করে দেয় মোগলদের। এখানে মোগলদের শেষ করতে খুব একটা সময় লাগে না ওদের। অন্যদিকে কোলাপুরের জঙ্গলের রাত কাটাচ্ছিল মোগলরা। এখানেও চলে আসে মাটি গর্ত করে আর মারা শুরু করে দেয় মারাঠারা। এক নিমিষেই সেখানে থাকা সবাইকেই মেরে দেয় সাম্বার তার দলবল। তারপর নাসিকে নদীর পাড়ে সকালবেলা সবাই হাত মুখ ধৌত করছিল মোগলরা। তখনই পানির মধ্যে থেকে উঠে আসে মারাঠারার তাণ্ডব লীলা শুরু করে দেয়। চোখের পলকেই সবাইকেই মেরে দেয় ওরা। আসলে এত কম সৈন্য নিয়েও মারাঠারা জেতার পিছনে একটা বড় কারণ আছে। ওদের জন্মই হয়েছে এই জায়গায় এবং বেড়ে উঠেছে ওরা এই জায়গায়। এর জন্য ওদের মতো তো মোগলরা এই জায়গাটা চেনে না, তাই খুব সহজেই ওদেরকে ধরাশায়ী করতে পারছে। এদিকে আওরঙ্গজেবের মেয়ে জিনাতের কাছে এসে একজন বলে, আমাদের অর্ধেক সৈন্য মারা পড়েছে মারাঠাদের হাতে। এভাবে চলতে থাকলে অল্প কয়েকদিনেই সব শেষ হয়ে যাবে আমাদের। আর আকবরের খোঁজও পাওয়া গেছে। আজকে সূর্য ওঠার আগে আকবর দুনিয়া থেকে উঠে যাবে। তখন জিনাত বলে, দক্ষিণেও আকবরের মতো কাউকে খোঁজো যার নিজের ঘরেই বন্দি বন্দি মনে হয়। ওইসব লোকদের আমাদের প্রয়োজন পড়বে যদি আমরা সাম্বাজিকে হারাতে চাই। দেখা যায় রাত্রেবেলায় অ্যাটাক হয় আকবরের তাঁবুতে। এক এক করে গার্ডদের মেরে ওর কাছে যেতেই মারাঠারা পুরো ফৌজ নিয়ে এসে ওদেরকে সবাইকে মেরে আকবরকে বাঁচিয়ে নেয়। এটাতে অনেক ভয় পেয়ে যায় আকবর। পরদিনই সে চলে আসে সাম্বাজির সাথে দেখা করতে আর বলে, এখানে আর থাকবো না আমি, আমাকে বিদায় দিয়ে দিন। আজ আমার তাঁবু পর্যন্ত চলে এসেছে, কাল হয়তো আমার গলা পর্যন্তও চলে আসবে। এজন্য এখান থেকে পালানোতেই আমার ভালো। যেভাবে আমার জীবন বাঁচবে আমি সেটাই করব। এগুলো শুনে সাম্বাজি অনেক করে বললেও থাকে না আকবর। ঠিক তখনই খবর আসে সাল লস্কর মারা গেছেন। ওয়ারে যুদ্ধ করতে যেয়ে তিনি মারা যান। আরও জানা যায় অনেকগুলো এলাকার মারাঠারা আওরঙ্গজেবের সাথে যোগ দিয়েছে আর মারাঠাদের সাথ ছেড়ে দিয়েছে। এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সাম্বা। তখন সে আদেশ দেয় বাকি সব জায়গার অধিপতিদের সাম্বার সাথে দেখা করার জন্য। পরদিনই সবাই চলে আসে সাম্বার দরবারে। তখন সাম্বা বলতে শুরু করে, ভয় পেয়ে শত্রুর কথা মানা ঠিক আছে, জীবনের ভয় সবকিছুই করা যায়, এটা আমি মানলাম। কিন্তু মারাঠারা কবে থেকে নিজের জীবনের চিন্তা করে? আমার জানা মতে মারাঠারা সৌরাজের জন্য প্রাণ দিয়েছে, ছত্রপতি শিবাজী মহারাজের জন্য প্রাণ দিয়েছে। যে মাথা নিজের মাতৃভূমির দিকে নিচা করার কথা সেটা কবে থেকে শত্রুর সামনে ঝুঁকতে শুরু করেছে? এমন মারাঠাদের তো আমি চিনি না। এসব কথা শুনে সবার মধ্যে জোশ অনেক বেড়ে যায়। তারপর যেখানে আওরঙ্গজেব আছে সেই জায়গায় রাতের বেলা অ্যাটাক করার প্ল্যান করে বসে ওরা সবাই। তারপর রাতের বেলাতেই দেখা যায় জঙ্গল দিয়ে অনেক মানুষ যাচ্ছিল। প্রথমে এরা মনে করেছিল হয়তো এরা মারাঠারা, পরে ঠিকঠাক করে দেখে মোগলরা এসে পড়েছে। তখন একজন বলে ওঠে, এই রাস্তা তো শুধু মারাঠারাই জানে, তবে মোগলরা কিভাবে এটা চিনল? এটার মানে হচ্ছে আমাদের মধ্যে কেউ ওদেরকে বলে দিয়েছে। দেখা যায় গানাজি ও কানাজি মোগলদের সাথে হাত মিলিয়ে নিয়েছে আর সাম্বা যেখানে আছে সেদিকেই ওদেরকে নিয়ে যাচ্ছিল।
সাথে সাথে কয়েকজন গিয়ে ব্যাপারটা জানায় যে কানাজি আর গানাজি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটাতে অনেক রেগে যায় সাম্বাজি। তারপর বের হয়ে পড়ে যুদ্ধের ময়দানে। এই মহলই হয়ে গেছিল যুদ্ধের ময়দান। এত মানুষ এখানে যে পা রাখার মতো জায়গাটাও ফাঁকা নেই। তারপরে সাম্বা ওদেরকে কুচুকাটা করতে শুরু করে দেয়। হাজার হাজার মানুষও তার কাছে যেন কিছুই না। কিন্তু এতজন মোগল এসে পড়েছিল যে যতজনকেই সে মারছিল তারপরে মানুষ যেন কমছিলই না। আর একে একে সাম্বার কাছের সব মানুষও মারা যাচ্ছিল। এটাতে পুরো পাগল প্রায় হয়ে মারা শুরু করে সাম্বা। কিন্তু এক আর কতজনকে সে মারবে? একের পর এক তার কাছের লোক মরতে শুরু করে, কিন্তু কিছুই করতে পারছিল না সাম্বাজি। কয়েক ঘন্টার রক্তক্ষয়ী যুদ্ধের পরে মোগলরা হাতে পায়ে চেন দিয়ে বেঁধে ফেলে আর পুরো শরীরে কাটা কাটা করে ফেলে। তারপরেও যেন ওকে ধরে রাখাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল মোগলদের কাছে। এতটাই শক্তি ছিল সাম্বাজির শরীরে। কিন্তু হাজারো মানুষের সাথে সাম্বা একা কি করবে? তখন ওকে আওরঙ্গজেবের দরবারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে ওকে নিয়ে চলে আসা হয় আওরঙ্গজেবের কাছে। এনেই বেঁধে ফেলা হয় সাম্বাজিকে। তখন আওরঙ্গজেব এসে বলে, তোমরা কেন স্বরাজ্যের জন্য প্রাণ দিতে চাও? আর কি এই স্বরাজ, আর এখন সেটা কোথায়? তখন সাম্বা বলে, আমাদের গোটা রাজ্যে ছড়িয়ে আসে এই স্বরাজ, পাহাড়ে, নদীতে, ঝর্ণায়, ফসলের মাঠে, সব জায়গাতে। এটা শুনে অনেক রেগে সেখান থেকে চলে যায় আওরঙ্গজেব। সেদিন সারা রাত এভাবেই রেখে দেওয়া হয় সাম্বাজিকে। পরদিন সকাল হলে ওকে কষ্ট দেওয়ার কথা বলে আওরঙ্গজেব। তো এই জন্য সাম্বার আঙ্গুল থেকে নখগুলো তুলে ফেলা হয়। তারপরেও সাম্বার চোখে ভয়ের ছাপও দেখতে পাওয়া যায় না। এভাবে সেই রাতটাও কেটে যায়। পরদিন সকালবেলা সাম্বাজির কাটা শরীরে লবণ লাগিয়ে দেওয়া হয়। তারপরেও তার চোখে ভয়ের ছিটে ফোটাও নেই। এগুলো দেখে আওরঙ্গজেব পুরো উন্মাদের মতো হয়ে যায়। আর পরদিন সাম্বার চোখও কানা করে দেওয়া হয়। তারপরেও তার মধ্যে ভয় দেখতে পাওয়া যায় না। এসব কিছু দেখে আওরঙ্গজেব ভাবতে থাকে, এমন একটা ছেলে যদি আমার হতো তাহলে ভারত কেন, পুরো পৃথিবী হয়ে যেত আমার। পরদিন সকালে সবাইকে সরিয়ে দিয়ে সেখানে আওরঙ্গজেব আসে আর বলে, তুমি আমার ছেলে হবা সাম্বা, শুধু তোমাকে তোমার ধর্মটা বদলাতে হবে, তারপর তুমি যা চাও তাই পাবে। কিন্তু সাম্বা বলে, তুই মারাঠাদের সাথে যোগ দে, তোকে ধর্ম পরিবর্তন করতে হবে না। আর একটা কথা শুনে নে, তুই মারা গেলেই তোর মোগলরা শেষ, আর আমি এক সাম্বা মারা গেলেও আমার রাজ্যে হাজার সাম্বারও জন্ম হবে। তো আমাকে বাঁচিয়ে রাখিস আর মারিস, তাতে কিছু যায় আসে না। সাম্বাকে এভাবে টানানো অবস্থায় থাকলেই শেষ হয়ে যায় সিনেমাটি। এভাবেই কি সাম্বার জীবন শেষ হয়ে যাবে, নাকি সে বেঁচে যাবে এখানে কোনোভাবে? আর যদি সে মারা যায় তাহলে আওরঙ্গজেব কি করবে? জানতে হলে আমাদেরকে দ্বিতীয় ইনস্টলমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।